আমাকে ভুললে চলবে না যে আমি শুধুই ভূপালের মা, কারো স্ত্রী নই। আমার বিয়েটা হয়েছে শুধু ভূপালকে মানুষ করার জন্য। আমার একটাই কাজ, ভূপালকে মানুষের মতো মানুষ। এরা কারা কারা এভাবে ঢুকছে? তালুকদার মশাইয়ের পেজাদের আমি বড় মুখ করে কয়েছি, তাদের বার আমার। তুমি বলো কি করা যায়? একটা উপায় আছে বাবা মশাই, রংপুর থেকে রসদ আনানো যায়, দূরত্ব অনেকটা। শুধু দূরই নয়, যাতায়াত করতে হবে জলপথে, বেশ বিপদ সংকুল। আপনি অনুমতি দিন, আমি আজই রওনা হই। তুই মা হয়ে বেটাদের কেমন বিপদের মধ্যে। আপনি শুধু আমাদের মা নন, সবার মা। তোর জীবনে কত বড় একটা বিপদ আসতে যাচ্ছে। দাদা আর মধুর বাবু যে পথ দিয়ে খাবার রসদ আনতে যাচ্ছে, ওখানে জলদস্যুর উপদ্রব আছে। তারা সবকিছু লুট করে মেরে ফেলে যাত্রীদের। তুমি খুব ভালো করেই জানো আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি না। আমার যদি কিছু হয় তাহলেও রসদ ঠিকঠাক এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করবই। রসদ আনার জন্য কেন এত তাড়া আমি বুঝিনি ভেবেছ? একটা অজুহাত মাত্র। আসলে ব্যাটার দায় অন্যের উপর দিয়ে পালানোর দায়। আমি ভূপালকে নিয়েই শুচ্ছি। নিজে খোলা জায়গায় শুয়ে হিম লাগাবেন, তার সঙ্গে ছেলেটার গায়ে হিম লাগাবেন? কখনো না। মহালের বদ্যি মশাইয়ের মেয়ে কুসুম না? ছাড়ো, কই যাবে? ছেড়ে দাও। এই শোন, এই শহরে আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দিন ওকে। মহালের বদ্যি মশাইয়ের মেয়ে কুসুম না? ছাড়ো, কই যাবে? ছেড়ে দাও। এই শোন, এই শহরে আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দিন ওকে। এসব অজানা অচেনা মেয়েকে নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি গোকুলকে বলছি ওটা ব্যবস্থা করতে। এই মেয়েটিকে ঝিদের মহলে নিয়ে যাও। না টাউটু, তুমি শুনলে নি? ও বদ্যির মেয়ে। তুমি ওকে অতিথিশালায় রাখার ব্যবস্থা করো। আজ রাতটুকু গিয়ে ওই ঝিদের ঘরে কাটাও, কাল সকালে যেন এই বাড়িতে তোমাকে না দেখি। মাধব, এমন করে কেউ দরজা খোলে? আমি তো ভয় পেয়ে গেছিলুম। মা, বাবা মশাই কোথায়? কেন, কি হয়েছে আবার? আচ্ছা মা, বড় মা বলা সত্ত্বেও কেন ওই বদ্যি মশাইয়ের মেয়ের ঠাঁই হলো ঝিদের ঘরে? কে কে তাকে ঠাঁই দিল কে? আমি তো কয়েছিলাম তাকে দূর করে দিতে। এই বাড়িটা তোমার নয় ঠাকুমা, সে কথাটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ। এই বাড়িটা জ্যাঠামশাই আর বড় মা, তারা তাকে ঠাঁই দেবেন কিনা সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এই বিষয়ে তুমি কেন মাথা ঘামাচ্ছ? মাধব, কি ব্যাপার তোমার? চুপ করো, চুপ করো। ঢং করো না বৌমা, হ্যাঁ ঢং করো না, ঢং করো না। নিজে বেটাকে এইরকম কথা কইতে শিখিয়েছো তাই ও এইরকম কথা কইছে। নাহলে কিছু মনে করেন ওর আস্পর্ধ হতো না কোনোদিন আমার মুখে মুখে এই কথা কওয়ার। এর মধ্যে মাকে টানছো কেন? কথা হচ্ছে তোমার আর আমার। তুমি শুধু শুধু মাকে দোষারোপ করছো। তুই আমি শুধু শুধু তোর মাকে দোষারোপ করছি? এ কথা তুই কইতে পারলি মাধব? শোনো ঠাকুমা, তুমি নিজের মুখে বলেছো ওনাকে বার করে দিতে। তোমার মনে কি এতটুকু মায়া দয়া নেই? তুমিও তো একজন মেয়ে, তোমাকে যদি রাতের বেলা বার করে দেওয়া হয় তাহলে তোমার কেমন লাগবে? কোথায় গেলি রে তুই? দেখে যা তোর বেটা কেমন মেয়ে মানুষের সঙ্গে আমার তুলনা করছে। মাধব, চুপ করো মাধব, তোমাকে আমি কইছি, তুমি একদম চুপ করো। মা, মা, আমি হাত জোড় করছি মা, আপনি দয়া করে এসব কথা আপনার ছেলে কানে তুলবেন না। রক্তচোখা মানুষ করে তো কুরুক্ষেত্রে পেতে যাবে। মা, আচ্ছা মাধবের হয় আমি ক্ষমা চাই। তো মেরে গরু দান করতে এসেছে। কি হয়েছে? কি কি হয়েছে মা? মাধব, তুমি চেঁচাচ্ছ কেন? বাবা মশাই, আমি জানতে চাই কেন বদ্যি মশাইয়ের মেয়েকে অতিথিশালায় ঠাঁই দেওয়া হলো না? শুনলাম এতে আপনার আর ঠাকুমার নাকি আপত্তি আছে। আমি কথাটা কালই বড় মাকে বলবো। তিনি কোনোদিন কাউকে ছোট করে দেখেননি, আর বদ্যি মশাইয়ের তো আমাদের ছোট খুকির প্রাণ রক্ষা করেছিলেন, সেই ধকলেই তার প্রাণ গেছিল। আর তার মেয়েকে আপনারা এতটুকু সম্মান দিতে পারলেন না? তিনি যদি অতিথিশালায় থাকতেন তাহলে কি এমন ক্ষতি হতো আপনার বাবা মশাই? কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যে ওই অজানা অচেনা মেয়েটার জন্য তোমার এত দরদ কিসের মাধব? ওকে বলে দাও সরজু, আমি দাদার মতো নই, সন্তান হয়ে বেয়াদবি করবে আর আমি সহ্য করব এমন বাপ আমি নই।
আপনি সব বিষয়ে মাকে কেন টানেন সেটা আমি বুঝতে পারি না। কথা হচ্ছে তো আমার আর আপনার। আমি মেয়েদের সম্মান নিয়ে কথা বলছি। ও অবশ্য মেয়েদের তো আপনি মান দিতে জানেন না। ওরে স্পট দাও তোমার, বাবার মুখে কথা কইছো, কুলাঙ্গার কথা কও। চলো চলো আমাকে, চলো দাও আমাকে। শোন আমার কথা। ওরে ওরে রাগলে যে তোর মাথা ঠিক থাকে না, বুঝেছি আমি। চুপ কর। ছেলের গায়ে হাত তোলে। চল চল শিগগিরই আমার সঙ্গে চল। চল বলছি চল। কি করলি মাধব? আমি তো জানতাম তোর শরীরে রাখ নেই, তুই তোর বাপের দ্বারা হোসনি। বস মাধব, মাধব রেখেছে না বাপ আমার। আমি তো গালি শেখ দিয়ে দিই, বস বাবার তো দাগ হয়ে যাবে। থাক মা, দাগ থাক, আমি চাই দাগ থাক, যাতে এই কথাটা আমার চিরকাল মনে থাকে। আমি এই কথাটা কালই বড় মাকে বলবো, আমাকে কেউ আটকাতে পারবে না। কি দেখলাম আমি? টিনাকে কেউ আটক করে রেখেছে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? এটাও তুমি রক্ষে করো টাওর। কাল কিন্তু সকাল সকাল ওঠা, প্যালেসের উদ্বোধন আছে। ছোট বৌমা তুমি রেডি থেকো, ওই ফিতে কেটে প্যালেসের উদ্বোধন তোমাকেই করতে হবে। এবার কি হবে শ্যামা? তুমি যে সব দিক দিয়ে ফেসে যাবে। একদিকে তো নিখিলকে হারাবেই, অন্যদিকে প্যালেসের ইনঅগারেশন অশুভ হওয়ার দোষে সবাই যে তোমাকে এই কথা শোনাবে। কথাটা আমি সবার সামনে বলতে চাইনি, তাই জন্যই আপনাদের আলাদা করে ডেকে আনলাম। আমার বোন রিয়া ঠিক আছে তো? ওনার একটা কিডনি তো আগেই পুরোপুরি অকেজো ছিল, আর বাকিটাও এফেক্টেড হয়েছিল। ভেবেছিলাম মেডিসিনের মাধ্যমে ওটাকে প্রোটেক্ট করা সম্ভব হবে, বাট এখন তো দেখতে পাচ্ছি ওনার দুটো কিডনি সাংঘাতিকভাবে ড্যামেজড। কিন্তু এত রাতে বনের মধ্যে কোথায় মাধু করে জোটাবো বলতো? বনের মধ্যে বাড়িঘরও নেই যে মাধু করে চাইবো, কি যে হবে। বাড়িঘর নেই কোথায় গো? ওই তো দেখো একটা কুটির। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, সেই স্বাধীনতার অপব্যবহার করেছো, স্বেচ্ছাচারিতা করেছো। তোমার শাস্তি হোক। আর একটু অপেক্ষা করো অরুণাভ, পুলিশ বোধহয় চলে এসেছে। বিয়ের স্বপ্নটা না হয় জেলে বসেই দেখো। যদি জেল যেতেই হয় তাহলে তোদের দুটোকে শেষ করে তারপর যাব। কাল কিন্তু সকাল সকাল ওঠা, প্যালেসের উদ্বোধন আছে। ছোট বৌমা তুমি রেডি থেকো, ওই ফিতে কেটে প্যালেসের উদ্বোধন তোমাকেই করতে হবে। এবার কি হবে শ্যামা? তুমি যে সব দিক দিয়ে ফেসে যাবে। একদিকে তো নিখিলকে হারাবেই, অন্যদিকে প্যালেসের ইনঅগারেশন অশুভ হওয়ার দোষে সবাই যে তোমাকে এই কথা শোনাবে। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, সেই স্বাধীনতার অপব্যবহার করেছো, স্বেচ্ছাচারিতা করেছো। তোমার শাস্তি হোক। কিন্তু এবার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে অচিনপুরে রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। কিন্তু প্রহরীদের এড়িয়ে সেখানে তুই ঢুকবি কি করে? কিভাবে ঢুকবো সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় তো আমাকে ভেবে বের করতেই হবে। কি দেখলাম আমি? টিনাকে কেউ আটক করে রেখেছে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? এটাও তুমি রক্ষে করো টাওর। দাদা এরা নিজেদের সীমাটা ভুলতে বসেছে। যারা ওই মাঠে ছিল সবাইকে পুলিশ ধরবে। তার মানে কি আমাকে, অনন্ত দাদাকে, অনুমাসীকেও পুলিশ ধরবে? আমি এক্ষুনি এসেছি খুড়িমা। তা বাড়িতে এসে দুদণ্ড না জিরিয়ে চলে এসে অনন্তর খোঁজ করতে। অনুশীলন সমিতি থেকে অস্ত্র ভরা বই যে আমি বয়ে এনেছি, সেগুলো যেমন করেই হোক আমাকে অনন্ত তার হাতে তুলে দিতেই হবে।
কথাটা আমি সবার সামনে বলতে চাইনি, তাই জন্যই আপনাদের আলাদা করে ডেকে আনলাম। আমার বোন রিয়া ঠিক আছে তো? ওনার একটা কিডনি তো আগেই পুরোপুরি অকেজো ছিল, আর বাকিটাও এফেক্টেড হয়েছিল। ভেবেছিলাম মেডিসিনের মাধ্যমে ওটাকে প্রোটেক্ট করা সম্ভব হবে, বাট এখন তো দেখতে পাচ্ছি ওনার দুটো কিডনি সাংঘাতিকভাবে ড্যামেজড। কিন্তু এবার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে অচিনপুরে রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। কিন্তু প্রহরীদের এড়িয়ে সেখানে তুই ঢুকবি কি করে? কিভাবে ঢুকবো সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় তো আমাকে ভেবে বের করতেই হবে।